ওকে, তোমাদের সাথে লেকচার 5 এসে গেলাম। একাডেমিক মনে রাখবে, একটু টাইম দিয়ে ধীরে ধীরে বিষয়গুলো পড়বা, খুব বেশি কষ্টের না। তুমি যদি ভালো পড়ো, কেমিস্ট্রির চ্যাপ্টার আছে 5টা। অনেকে করো কি ফার্স্ট চ্যাপ্টার না পড়ে সেকেন্ড চ্যাপ্টারে জাম দাও, মনে করো এখানে কিছু নেই। আর এখানে কিছু না থাকলেও তো অনেক কিছু আছে, এগুলো তো জানা লাগবে ভাই। যা যা দেয়া আছে ওগুলো তো তোমার জানা লাগবে। এখান থেকে বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, এবারের কোয়েশ্চেন তুমি দেখলে বুঝবা কোয়েশ্চেন আসছে। মেডিকেলে প্রচুর কোয়েশ্চেন আসে, কেমন এই চ্যাপ্টার কর্মমুখী যেগুলো স্টুডেন্ট কম গুরুত্ব দেয়, বুয়েটেও কোয়েশ্চেন আসে এখান থেকে, কারণ ওরা তো জানে স্টুডেন্ট কম গুরুত্ব কোনগুলোতে দেয়, এগুলো থেকে সেজন্য কোয়েশ্চেন দিয়ে দেয়। তো আমরা শুরু করে দিচ্ছি। আমি একটু দেখি ফেসবুকে সব কিছু ঠিকঠাক আছে কি না, কেমন সব কিছু ঠিকঠাক আছে কি না আমি একটু দেখে নিই। হ্যাঁ, অল ওকে। তাওসিফ আছে, চৈতি, আফরিন, অল ওকে। হ্যাঁ, অল ওকে, অল ওকে। আমরা শুরু করছি তাহলে। তো দেখো, আমরা মূল পড়ায় চলে যাই কথা না বাড়িয়ে। গত ক্লাসে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো দেখেছিলাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য আমাদের লেভেল একটা ছোটো ট্রিক্স পড়লে হয়ে যায়, কারণ এদের ভিতর কী থাকে বলো তো, সি থাকে। আমরা গতদিন এই বিষয়গুলো বলেছিলাম, তাই না? এর মধ্যে সি আছে, সি আছে, সি আছে, ঠিক আছে। এটা আমাদের লেভেলের বাইরে আসলে অনেক প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আছে। আবার বলেছিলাম ব্যতিক্রম হচ্ছে কি, HCl। HCl-এর ভিতরে সি অ্যালফাবেটটা আছে, বাট এটা সেকেন্ডারি সাবস্টেন্স, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এরপর আমরা মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণের পার্থক্য পড়েছিলাম, কেমন? গত ক্লাসের শেষ দিকে আমরা মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণের পার্থক্য পড়েছিলাম। মোলার দ্রবণ হচ্ছে কি, এটার ডেফিনেশনের নির্দিষ্ট তাপমাত্রায় কতটা থাকবে, কেমন? মোল লাল, এর পিছনে দেখো কি আছে, লাল, আর এটাতে আছে লার। একটা হচ্ছে মোলার, মোলার ইংলিশ ভার্সন যারা আছে এটাকে আমরা বলছি কি মোলার, কেমন? আর এটাকে আমরা বলছি কি মোলাল সলিউশন। মোলারিটি এবং মোলালিটি দুইটাতেই আমরা ঘনমাত্রা মেজার করতে পারি। একটাতে একটু বেনিফিট আছে কি, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। গতদিন আমরা এই পার্থক্যগুলো পড়েছিলাম, আমি একটু রিভিউ করে দিচ্ছি। এখানে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা বলতে হবে সংজ্ঞা আসলে বা ডেফিনেশন। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় বললে কেটে দিবে, 0 বসিয়ে দিবে। আর এখানে নির্দিষ্ট তাপমাত্রায় না বললে তোমাকে কেটে দিবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনের মধ্যে পদার্থের যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রব, আচ্ছা 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, যেহেতু মোলার দ্রবণই বলছে, তাহলে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। আর যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটিতে ঘনমাত্রা বলে। আর এটা হচ্ছে 1000 গ্রাম বা কি 1 কেজি, বা কি 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে, অথবা 1 গ্রাম মানবিক বল পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে, অথবা 1 গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত থাকলে এটাকে বলা হয় মোলাল দ্রবণ। এটাকে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে, এটাকে লেখা হয় স্মল এম দিয়ে। এটার একক হচ্ছে মোল পার লিটার, আর এটার একক হচ্ছে মোল পার কেজি। দ্রবেরটা মোলে, আর কেজিতে হচ্ছে দ্রাবকের ভরটা, কেমন? দ্রবের যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্ট অফ সলিউট ইন মোল, কেমন? মোলে সলিউটেডটা। আর সলভেন্ট যেটা আছে দ্রাবক, এটা কিসে হবে? দ্রাবকটা হচ্ছে কেজিতে। আর এখানে কিন্তু দ্রবণ কিসে? লিটারে। মোলার দ্রবণের ঘনমাত্রা এটা হচ্ছে তাপমাত্রা নির্ভর, এটা কিন্তু তাপমাত্রা নির্ভরশীল নয়, কেমন? এখানে আয়তন নির্ভর, এখানে কিন্তু আয়তন নির্ভর নয়, এখানে হচ্ছে দ্রাবকের ভর নির্ভর, কেমন? দ্রাবকের ভর নির্ভর। এরপরে এই পয়েন্টটা না বুঝতে পারো, মোলার দ্রবণের ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট থাকে, বা আয়তন নির্দিষ্ট থাকে এর মানে কি, আয়তন হচ্ছে প্রতি লিটারে, কেমন? তুমি প্রতি লিটারে হিসাব করছো, এই যে দেখো প্রতি লিটারের মধ্যে, প্রতি লিটারের মধ্যে তুমি হিসাব করছো, মানে প্রতি লিটারে কত মোল থাকে এটা বের করছো। আর যদি প্রতি লিটারে 1 মোল থাকে ওইটাকে আমরা বলছি মোলার দ্রবণ। মানে এমনও হতে পারে 0.5 লিটারে 0.5 মোল আছে, তাহলে রেশিওটা কি দাঁড়ায়? 1 লিটারে 1 মোল, মানে বুঝো নাই। ধরো 1 লিটার দ্রবণ নাই, দ্রবণটা আছে 0.5 লিটার, 0.5 লিটারে মোল সংখ্যা কত আছে? 0.5 মোল আছে, তাহলে 0.5 বাই 0.5, এর মানে 0.5 কাটা গিয়ে 1 মোল পার লিটার, এর মানে লিটারে অনুপাতে কি আছে? প্রতি লিটারে 1 মোলই আছে। কিন্তু মোলাল দ্রবণের ক্ষেত্রে বলছে মোট আয়তন নির্ভর করে দ্রাবকে দ্রবীভূত হওয়ার পর। মানে বুঝো নাই, তুমি ধরো দ্রাবকটা নিয়েছো, দ্রাবক কিছু বলে না দিলে দেখবা আমরা দ্রাব্যতেও যখন পড়বো, দ্রাবক কিছু বলে না দেয়া মানে আমরা নর্মাল দ্রাবক ধরে নিব কাকে? পানিকে, ঠিক আছে? দ্রাবকের মধ্যে
বেস্ট একটা দ্রাবক হচ্ছে কি বলতো পানি। এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আমি একটা মান বলছি, এটা এইটি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নামে একটা শব্দ আছে, এটা গুণগত রসায়ন আমরা যখন শুরু করবো, এই যে আরেক ক্লাস পরে আমরা গুণগত রসায়ন শুরু করে দিব। ডাইইলেকট্রিক ধ্রুবক এই শব্দটা আমরা জানবো। ডাইইলেকট্রিক ধ্রুবক মানে এর কোনো আয়নিক যৌগকে দ্রবীভূত করার ক্ষমতা বেশি, 80 এটার মানে। মিথানলের ক্ষেত্রে 30, তাহলে আয়নিক যৌগকে টেনে যে ও দ্রবীভূতটা করবে, এটা পানির ক্ষমতাটা বেশি। ইলেকট্রিক ধ্রুবক একটা শব্দ এখানে পাবো। তো বললাম এখানে কি নিব, এটা একটু ছোট হয়ে গেছে, তাই না? এটা একটু ছোট হয়ে গেছে, আমি কি নিব বলো তো? ওইটাও একটু ছোট, এটা হচ্ছে 500 ml এর, আমি হচ্ছে 1 লিটার কি নিব, 1 লিটার বলছি, আমি কি নিব 1000 গ্রাম পানি নিব। 1 লিটারের কাছাকাছি হয় আর কি, বাট এখানে কিসে মাপতে হবে বলো তো? পানিটাকে কিসে মাপতে হবে? 1000 গ্রামে। তো 1000 গ্রামের পর দ্রব মিশাবা 1 মোল। এরপর যে আয়তনটা হচ্ছে বলছে দ্রব মিশানোর পর আয়তন হবে, এখানে মোট আয়তন নির্দিষ্ট না। তুমি দ্রব মিশালা, গ্লুকোজ মিশালা, তাহলে একরকম হবে, কারণ ঘনত্ব তো ভিন্ন ভিন্ন। আবার চিনি মিশালা একরকম হবে, লবণ মিশালা একরকম হবে। মানে বলছে এখানে আয়তনটা সর্বদাই নির্দিষ্ট, আর এখানে আয়তনটা হচ্ছে, এখানে দ্রাবক নির্দিষ্ট 1000 গ্রাম। তুমি এর মধ্যে দ্রব মিশিয়েছো, মিশানোর পর আয়তন পাচ্ছ, কেমন? মিশানোর পর আয়তন পাচ্ছ। এরপর গত ক্লাসে আমরা আর কি পড়েছি একটু দেখাই। গত ক্লাসে আমরা আর কি পড়েছি, আমি একটু আগের ক্লাসের পড়া সবসময় বলে দিই। এটা তো মোলারিটি সমান মোল এককে দ্রবের পরিমাণ ডিভাইড হচ্ছে কি আয়তন লিটারে, তাহলে মোল পার লিটার। তাহলে মোলার দ্রবণ কাকে বলে আমরা দেখেছিলাম, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। সেই মোলার দ্রবণ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে, না হয় স্যার জিরো বসিয়ে দিবে। কেমন? আমি যখন পরীক্ষা নিই এই শব্দগুলো কিওয়ার্ড মাস্ট লেখা লাগে, ঠিক আছে? অফলাইন যে এক্সামগুলো হয় তোমরাও, ঠিক আছে, এইগুলা মাথায় রাখবা। দ্রবের 1 লিটার দ্রবণে অর্ধমোল থাকলে তাকে বলা হয় সেমিমোলার। ডেসিমোলার কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে 0.1 মোল থাকলে এটাকে বলা হয় ডেসিমোলার। সেন্টিমোলার কি? যদি 0.01 মোল থাকে। তাহলে দেখো 1 মোল থাকলে ওকে বলছি মোলার দ্রবণ, 0.5 মোল থাকলে এটাকে বলছি সেমিমোলার। আমি একটু ওয়ার্ম আপ করাচ্ছি, কেমন? জাস্ট আগের ক্লাসের পড়াটা মনে করিয়ে দিলাম যাতে তোমরা আজকেরটা আরও ভালো বুঝো। 1 থাকলে এটা ডেসিমোলার, 0.01 থাকলে এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, 0.001 মোল দ্রব থাকলে এটাকে বলছি মিলিমোলার দ্রবণ, 2 মোল থাকলে এটাকে বলছি 2 মোলার দ্রবণ, 1 মোল থাকলে এটাকে বলছি 1 মোলার দ্রবণ। কেমন? 1 মোলার দ্রবণ কখন? যখন দ্রবণের পরিমাণ হচ্ছে 1 লিটার। যখন দ্রবণটা হচ্ছে কত বলো তো? 1 লিটার। 1 লিটারে যদি এত মোল থাকে তাহলে বলছি আমরা এইভাবে। আশা করি বুঝতে পারছো, আশা করি হিসেবটা বুঝেছো সবাই। তাহলে এবার দেখো আমরা ইকুয়েশনগুলো লিখব। ঘনমাত্রা মানে আমরা কি শিখেছি? ঘনমাত্রাকে আমরা নর্মালি লিখি মোলারিটিতে ঘনমাত্রা। কেমন? ঘনমাত্রা কিসে? মোলারিটিতে। মোলারিটিতে ঘনমাত্রা আমরা কেমনে লিখব? কনসেন্ট্রেশন ইন মোলারিটি, ইংলিশে খুব সুন্দরভাবে বলা হয়। ভাই আমি তোমাদের বলেছি দৈর্ঘ্য মাপতে গেলে তুমি 40 সেন্টিমিটারে বলতে পারো। আমি যদি জিজ্ঞেস করি যে আমার উচ্চতা কত, কেউ বললা সেন্টিমিটারে, কেউ বলতা ফিটে, কেউ বললা কি ইঞ্চে। কেমন? আমার উচ্চতা কত। ঠিক সেম ঘনমাত্রা কত, অর্থাৎ এখানে যে একটা সলিউশন আছে এটা ঘনমাত্রা কত, কত আয়তনে কত মিশিয়েছে, একটা ঘনমাত্রার আইডিয়াটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা ঘনমাত্রা কত বলো তো? আমরা চাইলে মোলারিটিতে বলতে পারি, আমরা চাইলে মোলারিটিতে বলতে পারি। তাহলে এটাকে বলা হয় কি মোলারিটিতে ঘনমাত্রা। নর্মালিটিতে বলতে পারি, ফর্মালিটিতে বলতে পারি। আমাদের সবচেয়ে বেশি করে লাগবে কি মোলারিটিতে ঘনমাত্রা। এস সমান কি এন বাই ভি, এন বাই ভি, এন এর লিটার, তাহলে মোল পার লিটার। অথবা এটাকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়। অথবা এটাকে কি দিয়ে লেখা হয় বলো তো? মোল পার লিটারকে ক্যাপিটাল এম দিয়ে। তাহলে এবার দেখো এন সমান আবার আমরা কি জানি? এন সমান আমরা জানি, দেখবা খুব দ্রুত আমরা অনেকগুলো পয়েন্ট জানবো। ডাব্লিউ বাই এম ইন্টু ভি। এই ভি এর একক কিসে? সবাই একটু বলে ফেলে, এই ভি এর এককটা কিসে? লিটারে। ভি এর এককটা কিসে? লিটারে। এটা কিসে? গ্রামে। এটা কিসে? গ্রামে। ডাব্লিউ কিসে? গ্রাম। কেমন? এম কিসে? গ্রাম পার মোলে। এবার একটা বেজাল আছে, তাহলে আমরা শিখলাম কি বলতো? গ্রাম পার মোলের মানে প্রতি মোলের ভর হচ্ছে এম। দেখো
লিটারটা মনে রাখলে হবে, বাকিগুলো এখানে আসলে আলাদা করে মনে রাখার কিছু নেই, এগুলো সহজ। তাহলে দেখো এস ইকুয়াল আমরা শিখলাম n/b, এখান থেকে আমরা মুখে বলা এস ইকুয়াল কি w ডিভাইড m ইন্টু বি, এস ইকুয়াল কি w ডিভাইড m ইন্টু বি। এবার দেখো কেমিস্ট্রিতে আমরা কি নর্মালি লিটারে মেজার করি নাকি নর্মালি আমাদের ম্যাক্সিমাম কেজেই কি থাকে ml থাকে। যেমন দেখো এটা একটা 250 ml এর কনিক্যাল ফ্লাস্ক, এটা একটা বুলেট যেটা হচ্ছে 50 ml। কেমন এখান থেকে আমি 10 ml 20 ml ইউজ করলাম ধরো। কেমন এখানে ধরো একটা পিপেট, এটা হচ্ছে 10 ml এর। কেমন এটা ধরো একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক। কেমন এটা একটা কি বলতো ভলিউমেট্রিক ফ্লাস্ক, ফ্লাস্ক কেমন ফ্লাস্ক সিলিন্ডার না, কিন্তু এটা হচ্ছে ফ্লাস্ক। উপরে একটা সরু কাঁচনল আছে, নিচে একটা কি আছে গোলতলি ফ্লাস্ক আছে, তাই না? তো এটাকে আমরা কি বলছি ভলিউমেট্রিক ফ্লাস্ক। এটাও কত 500 ml এর। তো আমাদের কেমিস্ট্রিতে আমরা নর্মালি ম্যাক্সিমাম আয়তন যখন বলি তখন কিসে বলি বলো তো, তখন কিসে বলি, এই তখন কিসে বলি ml এ বলি। সেই জন্য এই সূত্রটাকে আমি যদি ml দিয়ে লিখতে পারি আমার কিছু ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যায়। মানে অনেকে ধরা ml বসিয়ে দেয় তাড়াতাড়ি করে, তাহলে ml এ বসাতে গেলে কি চেঞ্জ জানা লাগবে। তুমি নর্মালি চিন্তা করো তো, ভিটাকে আমি ml এ বসাবো, তখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এরকম। অনেকে বলতে পারো বুঝিনি, আপনি লিখেছেন এটা বুঝিনি। কেমন এস ইকুয়াল 1000 w ডিভাইড m ইন্টু বি, তোমরা এসএসসিতে করেছো। এরপর অনেকে বলতে পারো আপনি লিখেছেন আমরা এটা বুঝিনি। তাহলে দেখো কেন এরকম, তুমি এই 1000টাকে যদি নিচে নিয়ে যাও এভাবে লিখো, কোনো সমস্যা আছে নাকি নেই? তুমি এখানে যে 1000 আছে এটাকে যদি এভাবে লিখো কোনো সমস্যা আছে নাকি নেই? কোনো সমস্যা নেই। তাহলে ml কে 1000 দিয়ে ভাগ করে দিলে ভি কিসে চলে গেল লিটারে, এর মানে আগেরটা, মানে বুঝো নাই এই 1000কে তুমি ঘুরাই এনে এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে ml কে 1000 দিয়ে ভাগ করে এটা কিসে চলে গেল লিটারে, এর মানে একই কথা। তাহলে আমরা কোন সূত্র মনে রাখবো, এস ইকুয়াল 1000 w ডিভাইড m ইন্টু ভি। এখানে ভি কিসে আছে ml এ, এস ইকুয়াল 1000 w ডিভাইড কি বলতো m ইন্টু ভি। এখানে ভি কিসে আছে ml এ। কেমন বি কিসে আছে ml এ। তো আমাদের টাইপ 1 এটার উপর আমরা 3টা টাইপ পড়বো, এটার উপর আমরা টাইপ পড়বো 3টা, যেটা আমাদের ফার্স্ট ইয়ারে লাগবে, সম্পূর্ণ ফার্স্ট ইয়ারে লাগবে। একটু দেখো এস ইকুয়াল 1000 w ডিভাইড m ইন্টু বি। এখানে w মানে কি প্রদত্ত ভর, m মানে কি মোলার আয়তন, v মানে কি দ্রবণের, m মানে কি মোলার ভর, v মানে কি দ্রবণের আয়তন, s মানে কি মোলারিটিতে ঘনমাত্রা। বুঝো নাই? একটু এদিকে দেখো, ধরো টাইপ 1, কেমন টাইপ 1 সবাই একটু টাইপ 1 লিখো, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একটা টাইপ। ধরো একটা কনিক্যাল ফ্লাস্ক চিনো সবাই। এরপর আমি নিয়ে আসলাম ধরো একটা কনিক্যাল ফ্লাস্ক দিল বা একটা বিকার দিল, এই যে বিকার দিল, বিকার দিয়ে এখানে বললো কি, বিকার দিয়ে এখানে বললো কি সোডিয়াম কার্বনেট আছে। এই বিকারের আয়তন ধরো বলে দিয়েছে 250 ml, সোডিয়াম কার্বনেট আছে 1.06 গ্রাম। তোকে জিজ্ঞেস করলো ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন ইন মোলারিটি, এর মানে মোলারিটিতে ঘনমাত্রা কত। ঘনমাত্রা কত, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা কি করব একটু দেখো তো। বি দেয়া আছে কত 250 ml, আমি কি ml এ রাখবো নাকি লিটারে নিয়ে যাব, 0.25 লিটার, লিটারে নিয়ে গেলাম। কেমন এরপর w কত দেয়া আছে 1.06 গ্রাম। কোনো জিনিসের নাম দেয়া আছে, এটা কি বলেছে স্যাম্পলটা বা নমুনাটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের, কোনো জিনিসের নাম দেয়া আছে, একটু বুঝো নাম দেয়া আছে মানে কি দেয়া আছে m দেয়া আছে, নাম দেয়া মানে m দেয়া। তাহলে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম আছে কয়টা 2টা, প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস, তাহলে কত হয় 106 গ্রাম পার মোল। এটা লেখার মানে হলো প্রতি মোলের ভর বাই এত গ্রাম, এটা লেখার মানে হলো প্রতি মোলের ভর এত গ্রাম বুঝিয়েছি। কেমন তাহলে তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন ইন মোলারিটি, এর মানে মোলারিটিতে ঘনমাত্রা কত। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা কত হবে, কনসেন্ট্রেশন ইন মোলারিটি সমান মোলারিটিতে ঘনমাত্রা এস ইকুয়াল সূত্র কি 1000 w ডিভাইড m ইন্টু v। ওইটা কি লিটারে নেওয়ার দরকার আছে,
আমি তো এমএল এর সূত্র অ্যাপ্লাই করছি, বুঝছো? আমি যদি শুধু ডাব্লিউ ডিভাইড এম ইন্টু ভি করতাম তাহলে লিটারে নিতাম, এখন 250 লিখিয়ে দিব, কারণ এখন কি বলতো ভি কিসে, এমএল এ, মানে বুঝো না এই সূত্রটা ভি কিসে। আজকে আদর্শ গ্যাস বেশি পড়িয়ে ফেলছি, বুঝছো? পিভি ইকুয়াল এনআরটি, ওদের বারবার লিটারে নিতে নিতে তোমাদেরও লিটারে নিয়ে গেলাম। মানে ভি কিসে আছে বলো তো, মানে 27 বেচে আর কি। আজকে আদর্শ গ্যাসের ম্যাথ এত বেশি করাইছি, বিকে দেখা মাত্রই লিটারে নিয়ে যাচ্ছি। তো বি হচ্ছে কি এমএলএ, ঘনমাত্রা তুমি এমএলএ রেখে দিলে হয়ে যাচ্ছে, কারণ এই সূত্রে কিসে ভি হচ্ছে এমএলএ। তাহলে দেখো এটা কত হয়, এটা কিন্তু হাতে ক্যালকুলেশন করতে পারবা, আমি এখন আর করে টাইম নষ্ট করছি না আর কি। তাহলে এটা কত আসছে 0.04, ক্যাপিটাল এম লিখলেও হবে, মোল পার লিটার লিখলেও হবে, তুমি যে কোনো একটা লিখবা। বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় রিটেন হলে এটা এখন যেটা করিয়েছি এটা মূলত এমসিকিউতে আসবে, তাহলে তো চিন্তার কিছু নেই, রিটেন হলে অ্যান্সার আলাদা করে লিখবে 0.04 মোলার। ঠিক আছে, লিখা হলে একটু আমাকে জানাও। হলে একটু আমাকে জানাও। হ্যাঁ, শ্রীজি সুকৃতি বলেছে মন, হ্যাঁ ফর্মুলাতে মান বসালেই শেষ, এক্স্যাক্টলি। এগুলো এসএসসিতে পড়েছো, এই ম্যাথটা এসএসসিতে পড়েছো। এবার আমি সেম ম্যাথটা দিই, তোমাদেরকে একটু চেঞ্জ করে দিই। সেম ম্যাথটা দিই তোমাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাই, একটু চেঞ্জ করে দিব, সামান্য একটু চেঞ্জ করে দিব, আশা করি লেখা হয়েছে। স্যার এক্সাম কীভাবে দিব, ডিটেলস আমি গ্রুপে দিয়ে দিব, একটু ধৈর্য ধরো, ডিটেলস আমি গ্রুপে দিয়ে দিব, কেমন? তোমাকে লিঙ্ক দেওয়া হবে, তুমি জাস্ট সুন্দর মতো এখানে ঢুকে পরীক্ষাটা দিয়ে দিবা। কেমনে দিবা আমি গ্রুপে বলে দিব, ঠিক আছে? এরপরে না জানলে অবশ্যই আমি একটা পোস্ট দিব, যেখানে মানে এক্সাম নিয়ে ওইখানে তুমি কমেন্টে জানাবা, আমাদের টিমে অ্যান্সার করে দিবে। যারা পরে ক্লাসগুলো করছো কোনো সমস্যা নেই, এরপরে না জানলে আমাকে সরাসরি মেসেজ দিবা, অথবা আমাদের কেমিস্ট্রি পেজে মেসেজ দিবা, অথবা ক্লাসের কমেন্টে জানাবা, কেমন? অনেক সময় মেসেজ না দেখলে একটু 2-3 বার করে একটু নক দিও আমাকে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো ঘনমাত্রা হচ্ছে এত। এবার আমি তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, দেখি এটা বলো। ধরো সেম ম্যাথ, এখানে 250 ml এর একটা বিকার আছে, একটু বুঝো, এখানে 250 ml এর একটা বিকার আছে, এখানে সোডিয়াম কার্বনেট আছে 1.06 গ্রাম, ঠিক আছে, সোডিয়াম আছে। এখান থেকে তুমি কনিক্যাল ফ্লাস্ক কই গেল, এখানে ছিল তো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে দেখো এখানে আছে 250 ml, তুমি এখান থেকে কনিক্যাল ফ্লাস্কে নিয়েছো কত বলো তো, 25 ml। তুমি নিয়েছো কত, এখান থেকে ছিল কত 250 ml, এখানে নিয়েছো তুমি কত বলো তো 25 ml কনিক্যাল ফ্লাস্কে। এখন বের করতে বলছে এই 25 ml এ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত, ঠিক আছে? এই 25 ml এ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত হবে, বুঝছো? বুঝছো? তোমরা আমাকে বলো তো বিকার থেকে কনিক্যাল ফ্লাস্কে কীভাবে নিবা, বিকার থেকে কনিক্যাল ফ্লাস্কে তুমি কেমনে নিবা? এটার নাম হচ্ছে কি বিকার। এখানে একটা বিক, বিক মানে হচ্ছে এই যে দেখো ঠোঁটের মতো একটা অংশ আছে, এটা হচ্ছে কি বিকার, বিকার, কেমন? বিকার, এটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে বাংলা লিখবা, আর এটা হচ্ছে বিকার, সবাই চিনো, কেমন? বিকার থেকে কনিক্যাল ফ্লাস্কে নিবা কেমনে, এটা ধরো হচ্ছে বিকার, বিকারের এই যে দেখো ঠোঁটের মতো একটা অংশ আছে, তাই না? বিক, বিক মানে মনে হয় ঠোঁট বা এরকম কিছু একটা, তো একটু দেখিও তো এটা কি বলো তো বিকার, এই যে দেখো এই অংশটা আছে, এটা বিকার চিনতে পারবা, এটা বিকারে ছিল। এখান থেকে তুমি কিসে নিয়েছো, কনিক্যাল ফ্লাস্কে নিয়েছো, কেমন? এখন আমার কোয়েশ্চেন হলো এখান থেকে কনিক্যাল ফ্লাস্কে কীভাবে নিবা, আর এটা বলেছি এখানে 25 ml ওর ঘনমাত্রা কত। প্রথম কথা হচ্ছে কীভাবে নিবা, একটু সবাই বলো তো। সৃজি বলেছে ড্রপার দিয়ে নিব, সাব্বির বলেছে পিপেট দিয়ে, গুড। তাহলে কী দিয়ে নিবা? তো এটা করার জন্য আমরা কি কাজ করি বলো তো, এই দেখো বুড়েটা আমরা বিকারের মধ্যে আমরা পিপেটটা নিয়ে তোমার হচ্ছে পিপেট ফিলার আছে অথবা সাকার আছে, এটা দিয়ে হচ্ছে তুমি নিবা এখান থেকে, নিয়ে দেন কি করবা,
আমরা ল্যাবে সবসময় মুখ দিয়ে টানছি, বিষয় বুঝতে পারছো? তাহলে টেনে এরপর কি করবা বলো তো, কনিক্যাল ফ্লাস্কে নিলা, এরপর কনিক্যাল ফ্লাস্কে নিলা, বিষয় বুঝছো? কনিক্যাল ফ্লাস্কে নিলা, ঘটনা বুঝছো? তাহলে ট্রান্সফারের জন্য, স্থানান্তরের জন্য দ্রবণ এক পাত্র থেকে আরেক পাত্রে আমরা কাকে ইউজ করি? পিপেটকে ব্যবহার করি। সেই জন্য এটাকে বলা হয় টিডি। টিডি প্রথম ক্লাসে বলেছিলাম, টিডি মানে হলো টু ডেলিভার, টিডি মানে হলো টু ডেলিভার। সামনের ক্লাসও আসবে, যেহেতু এটা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এক জিনিস বারবার আসবে। এখন তোমরা আমাকে একটা বিষয় একটু বলো তো, তোমরা বলতে পারো ও তো এখানে ছিল, তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো যে স্যার এটা তো এখানে ছিল সোডিয়াম কার্বনেটটা, আপনি কষ্ট করে ওকে আবার ও তো বিকারে ছিল সোডিয়াম কার্বনেটটা 250 ml, ওইখান থেকে আপনি আবার কষ্ট করে 25 ml কনিক্যাল ফ্লাস্কে নিয়েছেন কেন? এটা আগে বলো। মানে বুঝছো? তোমাকে আমি যে কোয়েশ্চেনটা করছি, তোমরা তো আমাকে এই কোয়েশ্চেনটা করতে পারো যে খুব ভালো কথা, এখানে তো সোডিয়াম কার্বনেট ছিল 250 ml, এই যে দেখো এটাই কিন্তু 250 ml, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটাই হচ্ছে 250 ml। এখানে দাগ কাটা আছে, কেমন এখানে দাগ কাটা আছে 250 ml, ঠিক আছে? 250 ml, এটা হচ্ছে 250 ml এর, ধরো এখানে মেপে তুমি কি নিয়েছো? 25 ml এখান থেকে নিয়েছো, এখানে এখানে কথা হচ্ছে এখান থেকে এখানে নিয়েছি কি দিয়ে? পিপেট দিয়ে। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার যেহেতু আমি বলছি, এখানে রিলেট করে তোমার সিকিউ দিতে পারে। এখন এখান থেকে এখানে নিয়েছি কেন? সহজ কথা হচ্ছে, এত পেঁচায় আসে না, নিয়েছি কেন তোমরা আমাকে এটা বলো। ভাই বিকারে তো ছিল, বিকারে তো ছিল, আপনি কেন ওইটাকে আবার 25 ml কনিক্যাল ফ্লাস্কে নিয়েছেন? আরেকটা বিকারে নিতেন, সমস্যা কি? কনিক্যাল ফ্লাস্কেই কেন নিয়েছেন? কনিক্যাল ফ্লাস্কেই কেন নিয়েছেন? আপনি আরেকটা বিকারে নেন, গোলতলি ফ্লাস্কে নেন, কনিক্যাল ফ্লাস্কে কেন নিয়েছেন? কেউ বলতে পারবা? মানে কোয়েশ্চেনটা বুঝছো? এইখান থেকে 25 ml আমি এখানে নিয়েছি, এখন কথা হলো ভাই নিয়েছি কেন? কেউ বলতে পারবা? সাব্বে বলেছো এখানে 25 ml এর মেজারমেন্ট ছিল না। না, শুনো, আমরা যখন কনিক্যাল ফ্লাস্কে নিচ্ছি, এটা একটা স্পেসিফিক উদ্দেশ্যে আমরা নিচ্ছি। স্পেসিফিক উদ্দেশ্য হলো, কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার উদ্দেশ্য কি বলতো? টাইট্রেশন। এখানে কেন নিচ্ছি বলতো? টাইট্রেশনের উদ্দেশ্যে। এটাকে কি বলে? টাইট্রেশন। এসএসসিতে তোমরা এই শব্দটা শুনেছো? শুনোনি? এইচএসসিতে শুনবা। কেমন কলেজে ল্যাব করাই আমরা, অফলাইন সেন্টারে কিন্তু আমরা এটা ল্যাব করাই টাইট্রেশন। তোমাদের বোর্ড পরীক্ষায় মূলত 2টা করা লাগে, আমরা ওই 2টা সুন্দর মতো করাই দিই, ঠিক আছে? গত বছর 27কেও করিয়ে দিয়েছিলাম, মানে করানো হয়েছিল আয়ন শনাক্তকরণ, টাইট্রেশন, এগুলো। তো এটা হচ্ছে টাইট্রেশন বিষয় এখানে না। টাইট্রেশন তুমি হয় কলেজে করবা, না হয় কোনো স্যারের কাছে পড়বা, তুমি যেখানে পড়ছো হয়তো এই স্যার তোমাকে এটা নিয়ে বলবে। টাইট্রেশন আমরাও পড়াবো, কিন্তু টাইট্রেশনটা কেন করা হচ্ছে? মানে বুঝছো? কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন, এই যে দেখো বুরেট, আর এখানে কি কনিক্যাল ফ্লাস্ক, এটার গঠনটা দেখো, তুমি যে নাড়াচ্ছ এটার জন্য অনেক বেশি উপযোগী। এই যে দেখো তুমি যে নাড়াচ্ছ এটার জন্য কি বলো তো? অনেক বেশি উপযোগী। তো আমরা কনিক্যাল ফ্লাস্কে নিই কেন? কারণ টাইট্রেশনের বিক্রিয়াটা কই হয়? এখানে তুমি একজনকে নিছো, আরেকজনকে উপর থেকে ঢালতেছো, টাইট্রেশনের বিক্রিয়াটা কই হয়? দেখো কনিক্যাল ফ্লাস্কে। তোমাকে যদি জিজ্ঞেস করে টাইট্রেশনের বিক্রিয়া কই হয় কনিক্যাল ফ্লাস্কে, ঘটনাটা বুঝছো? টাইট্রেশনের বিক্রিয়া কই হয়? টাইট্রেশন করতে কি লাগে? বুরেট। টাইট্রেশন করতে কি লাগে? কনিক্যাল ফ্লাস্ক। টাইট্রেশন করতে কি লাগে? নির্দেশক। টাইট্রেশন মানে কি? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। এখন আমি বলছি না কেন ভালোভাবে, এর কারণ লাগবে না, আমি তাও ডেফিনেশনটা একটু বলে দিই, সংজ্ঞাটা আমি একটু বলে দিই। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। কি বলেছি? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। বুঝো নাই? বুঝো নাই? দেখো টাইট্রেশনে কয়জনের মারামারি হচ্ছে? মিনিমাম 2 জনের মারামারি হতে হবে, একজনের হবে না, 2 জনের মারামারি হতে হবে। ধরো এখানে আছে একটা যৌগ, ধরো সোডিয়াম কার্বনেট, এখানে আছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তুমি মারামারি করতে দিছো কয়জনকে? 2 জনকে। কোন জায়গায় মারামারি করতে দিয়েছো? বিক্রিয়া কই হবে? কনিক্যাল ফ্লাস্কে হবে। এখানে কয়েক ফোঁটা তুমি নির্দেশক দিয়ে দিলা। এখন বলতে পারো আপনি নির্দেশক কেন দিয়েছেন? 2 জন মারামারি করছে, 2 জন খেলছে, খেলা শেষ হবে, এটা বুঝবা কেমনে? রেফারি তো বাঁশি দিতে হবে। ঠিক সেম নির্দেশক নিজের বর্ণ পরিবর্তন করে নির্দেশ করে যে বিক্রিয়া সম্পন্ন হয়েছে, প্রশমন সম্পন্ন হয়েছে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সম্পন্ন হয়েছে, অ্যাসিড ক্ষার প্রশমন সম্পন্ন হয়েছে, জারক বিজারকের বিক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ রিডক্স বা জারণ বিজারণ রিঅ্যাকশন সম্পন্ন হয়েছে। কে নির্দেশ করে? নির্দেশক নির্দেশ করে। তো আশা করি বুঝতে পারছো। এখন
আমার এখানে ছিল পিপেটের সাহায্যে কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি। কেন নিয়েছি? এর কারণ হচ্ছে গণমাত্রায় ধরো কোনো ভেজাল আছে, ঠিক আছে, বা আর কারো ঘনমাত্রা নির্ণয় করব। কারণ টাইট্রেশনের কাজ কি? একজনের ঘনমাত্রা তুমি জানো, একজনের শক্তিমাত্রা তুমি জানো, আরেকজনের শক্তিমাত্রা বের করবা। একজনের শক্তিমাত্রা জানো, আরেকজনের শক্তিমাত্রা বের করবা। মানে গণমাত্রা টাইট্রেশনের কাজ কি? একজনকে তুমি জানো, আরেকজনকে তুমি জানতা না, ওর শক্তিমাত্রা ওর ঘনমাত্রা তুমি বের করবা। ঘনমাত্রাকে কখনো কখনো বইয়ে শক্তিমাত্রা বলে দেয়, ঠিক আছে, শক্তিমাত্রা বলে দেয়। তাহলে এবার দেখো ওর ঘনমাত্রাটা কত হবে। এখন ওর ঘনমাত্রাটা কত হবে একটু দেখো, ঘনমাত্রাটা কত হবে তোমরা করতে পারছো? ওর ঘনমাত্রাটা কত হবে? কনসেন্ট্রেশন ইন মোলারিটি, মোলারিটিতে ঘনমাত্রা, W ডিভাইড M ইন্টু V। তাহলে তোমরা বলো সোডিয়াম কার্বনেটের জন্য M কত? একটু আগে আমরা বের করেছি সোডিয়াম কার্বনেটের জন্য M কত? 106। M কত? 106। এখানে হচ্ছে 1000। W কত দেওয়া আছে? 1.06। এবার বলো V কত বসাবো আমি? 250 বসাবো নাকি 25 বসাবো? আমি কি 250 বসাবো আয়তন নাকি 25 বসাবো? অবশ্যই অবশ্যই 250 বসাবো, 250 বসাবো। দেখো আমরা ওকে মিশিয়েছি কোন জায়গায়? 250 ml। আমরা এই যে সোডিয়াম কার্বনেট আছে 1.06 গ্রাম, এটা মিশিয়েছি কত আয়তনের মধ্যে? 250 ml এর মধ্যে। এটাকে বলা হয় মূল দ্রবণ প্রস্তুতি, এটাকে বলা হয় মূল দ্রবণ প্রস্তুতি। আর এই পার্টটাকে বলা হয় টাইট্রেশন। কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি মানে এই জোনটা থেকে আমি কি করা আরম্ভ করব? টাইট্রেশন করা আরম্ভ করব। তাহলে মানে টাইট্রেশনের সূচনা হবে এখানে। কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এবার ওরে দিয়ে কাহিনী করব, ঠিক আছে, ওরে তুমি বানাবা। এবার দেখো 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট তুমি মিশিয়েছো কত ml? 250 ml। 250 ml তুমি এখানে মিশিয়েছো, কি দিয়ে মিশিয়েছো? কি দিয়ে মিশিয়েছো তোমরা জানো? কি দিয়ে মিশাবা? গ্লাস রড দিয়ে। গ্লাস রড ভেঙে গেছে আমার, বিষয় বুঝছো? তোমরা মিশাবা কি দিয়ে? ধরো গ্লাস রড দিয়ে। গ্লাস রডের বিকল্প কি? ট্যাফলন রড। বোর্ড পরীক্ষার এই কোয়েশ্চেনটা আসে, গ্লাস রডের বিকল্প কি? ট্যাফলন রড। কোনো কোনো ক্ষেত্রে খাবার বা যে কিছু কিছু জায়গায় আমরা ট্যাফলন রড ইউজ করি। মিশাবা, ঠিক আছে ভাই। ওর ঘনমাত্রা তো এখানে হয়ে গেছে, তাহলে ওর ঘনমাত্রা পেয়েছো কত? 0.4 মোলার, তাই না? আগেরটা সেম সেম। তাহলে কত বলো তো? 0.04 মোলার। তাহলে এবার এখানে ঘনমাত্রা কত হবে? এটা 250 ml, এটা কত? 25 ml। তাহলে আয়তন 250 ml ছিল, এখন কত? 25 ml। এর মানে কি 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে ঘনমাত্রা কত হয়ে যাবে বলতো? 0.04 ডিভাইড কত? 10, এর মানে 0.004 মোলার। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এখানে ঘনমাত্রা হচ্ছে কত? 0.04 মোলার। তাহলে এখানে ঘনমাত্রা কত হবে? 0. এটা ছিল 250 ml, এখানে কত আছে? 25 ml। এখান থেকে আমি 25 ml নিছি, এটা মিশানোর পর এখান থেকে 25 ml নিছি। তাহলে এখানে ঘনমাত্রা কত হয়ে যাবে? যা ছিল তার 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে নাকি ভুল? ভুল ভাই, বুঝো নাই? তুমি শরবত বানিয়েছো, এখানে তুমি শরবত বানিয়েছো, ধরো রুয়াবজা লেবু 0.4 মোলার বলেছে, সৃজি বলেছে 0.4 মোলার। আমি একটু দেখি তো কত এটা। 10⁻³ ইন্টু 0.04 মোলার। দেখো একটু বুঝো, তুমি এখানে বানাচ্ছ শরবত, শরবত বানাইছো 250 ml। শরবত মিষ্টি হয়েছে কিনা বোঝার জন্য তুমি ধরো এখান থেকে 1 চামচ খাই দেখছো। তুমি ধরো শরবত বানাইছো 1 জগ, তুমি কি শরবত মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা এটা বোঝার জন্য কি পুরা জগ খাই ফেলতে হবে? না, তুমি কি খাও? 1 চামচ খাও। ঠিক সেম তুমি এখানে মূল দ্রবণ প্রস্তুত করছো, এটার ঘনমাত্রা এখানেও যা তুমি এখানে 25 ml নিছো, এখানেও ঘনমাত্রা কি হবে? তাই হবে। তুমি যদি 1 চামচ খেয়েও দেখো তাও ঘনমাত্রা কি পাবা? সেম পাবা। মানে বুঝো নাই? তুমি এখানে কি পেয়ে গেছো? ঘনমাত্রা পেয়ে গেছো। এখন তুমি এখান থেকে একটা দ্রবণকে নিয়েছো, তাহলে ওর ঘনমাত্রা যা। তুমি যদি এখানে 10 ml নাও, 10 ml এর ঘনমাত্রাও কি হবে? তাই হবে। তুমি যদি এখান থেকে আরও 10 ml নাও, এর মানে 20 ml ধরো কি করেছো? কোনো একটা কনিক্যাল ফ্লাস্কে রেখেছো, তাও ঘনমাত্রা কি হবে?
সেম হবে, কারণ এখানেই তো তুমি মিশিয়েছো, এখানেই তুমি মিশিয়েছো। দেখো ওকে মিশিয়েছো তুমি কত এমএল এ, তোমাকে স্পষ্ট করে বলেছে তুমি সোডিয়াম কার্বনেটকে মিশিয়েছো কত এমএল এর মধ্যে, 250 এমএল এর মধ্যে। বলছে ভাই এটাকে মিশাই তুমি মূল দ্রবণ তৈরি করছিস তুই মূল দ্রবণ তৈরি করছিস। এখন টাইট্রেশনের জন্য পরবর্তী ধাপের জন্য তুমি এখান থেকে 25 এমএল নিয়ে নিছো, তোমার যেমনে খুশি এমনে নিছো, যেমনে খুশি এমনে ধরো এমনে করে ঢেলে দেখাচ্ছি বোঝানোর জন্য 25 এমএল নিয়েছো এখানে। তো এটার গণমাত্রা যদি 0.04 হয়, এটার গণমাত্রা কত হবে 0.04। তুমি একটা শরবত বানিয়েছো, এটা খেতে যা মিষ্টি, এখানে তুমি কম নিয়েছো, এখান থেকে ঢেলে একটু নিয়েছো, এটা মিষ্টি কি কম হয়ে যাবে, 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে মিষ্টি, নাকি সেম থাকবে? সেম থাকবে। তোমাকে এই কথাটাই বলেছে। একজন জিজ্ঞেস করেছিলা কেন এখানে 25 এমএল হবে না আয়তন, ভাই তুমি ওকে মিশাচ্ছ 250 এমএল এর ভিতর, তুমি 1.06 কে মিশাচ্ছ কত, এটাকে মিশাচ্ছ কত এমএল এটা দেখতে হবে ভাই। তুমি ওকে মিশাচ্ছ 250 এমএল এ, তাহলে এটার গণমাত্রা তুমি বের করছো। এখান থেকে তুমি ভাই এখানে পিপেট করে এখানে আনছো 25 এমএল, তাহলে তুমি যদি এখানে 25 দিতা তাহলে ডাব্লিউ কই, এখানে কত মিশিয়েছো, তখন এটা 10 ভাগের 1 ভাগ 0.106 ডাব্লিউ বসাতে হতো, তখন এটা বসাতে হতো 0.106, কারণ 250তে মিশিয়েছো তুমি কত 1.06। তাহলে 25 এমএল আমি যদি ডাব্লিউ হিসাব করতে চাই তাহলে 10 ভাগের 1 ভাগ মিশিয়েছি 0.106। বুঝছো নাকি বুঝো নাই? এবার বলো বুঝছো নাকি বুঝো নাই? অন্য কিছুর মান পরিমাপ করব। ইফতি আছে, ইয়াসির, ইফতি, সুফিয়া, সিমু আছে, বুঝেছ? টাইট্রেশন করার জন্য গ্রেট, সে যে বলেছে বুঝতে পারছি। ওকে, মানে বুঝছো এটা একটু প্যাচ, মানে ছোট্ট একটা প্যাচ দিয়েছে, অনেকে ধরতে পারবে না, ছোট্ট একটা প্যাচ দিয়েছে অনেকে ধরতে পারবে না, অথচ একদম ইজি একটা বিষয়। এবার আমি এই ধরনের ম্যাথের 2 নাম্বার টাইপটা করাচ্ছি, একদম ইজি। টাইপ 2 কেমন, এটা কি বলো তো? টাইপ 2 তোমাকে পার্সেন্ট দেয়া থাকে, তোমাকে কি করে বলো তো? পার্সেন্ট দেয়া থাকে। যেমন ধরো এই ম্যাথটা তোমাকে একটা বিকার দিয়েছে, বিকার দিয়ে বললো কি এখানে 10% সালফিউরিক অ্যাসিড আছে। তোকে বলবো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা মনে হয় এসএসসিতে করনি। ঘনমাত্রা মোলারিটিতে কত? মোলারিটিতে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত? এবার দেখো এই ম্যাথটা আমি 2 রকমে করাচ্ছি। প্রথমে আমি করাচ্ছি ফর এমসিকিউ। কি করাচ্ছি বলো তো? ফর এমসিকিউ। বুলো সিকিউতে করা যাবে না, দেখবা মাঝে মধ্যে বিভিন্ন গাইড বলো ওরা মাঝে মধ্যে এই নিয়ম দিয়ে সিকিউ করে দিছে, ডিরেক্ট স্যাররা গোল্লা বসিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ ওকে দাদা এবার ক্লিয়ার, ওকে গুড। হ্যাঁ বুঝতে পারছি, ওকে গুড। তাহলে দেখো ফর এমসিকিউ, ফর এমসিকিউ এখানে ঘনমাত্রা এস সমান 10x/m। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কত পার্সেন্ট দেয়া আছে, এটা কত পার্সেন্ট দেয়া আছে, এক্স মানে কি বলতো কত পার্সেন্ট দেয়া আছে এটা। যেমন 10 × 10, তোকে এখানে পার্সেন্টেজ দিয়েছে কত 10%, তাহলে কি হবে 10x, 10 ইন্টু কত হবে 10, তোকে যদি বলতো 2% তাহলে কি হবে 10 × 2, কেমন 10 ইন্টু কত 2, 5% বললে 10 × 5, তাহলে 10 × 10 ডিভাইড হচ্ছে কত 98, তাহলে 100 ডিভাইড 98 এর মানে কত 1.0204 এরকম আসে আর কি, 1. এবার আমি করাচ্ছি ফর রিটেন। রিটেন হলে কেমনে লিখবে দেখো, বুঝছো এই ম্যাথটা? তাহলে তোমাকে 2% বললে 10x ডিভাইড m, তাহলে 10 এটা হচ্ছে সূত্রের 10, 10 ইন্টু কি 2% বলেছে, তাহলে 2 ডিভাইড কত হতো m, এর মানে 98। দেখো এবার আমি করাচ্ছি ফর রিটেন। কলেজ পরীক্ষায়
বা এইচএসসিতে এটার অ্যান্সার কেমনে করবা। দেখো ফর রিটেনের জন্য তুমি কি করবা। রিটেনের জন্য এই লাইনটা ফার্স্টে লিখতে হবে 10% সালফিউরিক অ্যাসিড বলতে বুঝায় 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 10%, ধরো এখানে বলে দিয়েছে 10% সালফিউরিক অ্যাসিড, এর মানে হচ্ছে 100 ml যখন দ্রবণ এর মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশিয়েছে কতটুক 10 গ্রাম, এর মধ্যে মিশানো আছে কতটুক 10 গ্রাম। তাহলে এখানে তুমি দুইটা ডেটা পেয়েছো, দুইটা বলছি ভুল, একটা পেয়েছো এখানে ভি কত, তুমি একটু দেখো এখানে ভি কত, তাহলে 100 ml, ডাব্লিউ কত 10 গ্রাম, আর কোনো ডেটা পেয়েছো, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড একটা নাম দেয়া আছে মানে এটা 98 গ্রাম কিসের ভর, প্রতি মোলের ভর, গ্রাম পার মোল, সেই জন্য তোমাকে বলেছে এস ইকুয়াল হোয়াট। তাহলে এস ইকুয়াল আমরা কি লিখতে পারি, অনেকে একটু ধীরে বুঝো, তোমরা বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো, একটু কমেন্টে জানাবা, কেমন, একটু কমেন্টে জানাবা। ডাব্লিউ কত 10 গ্রাম, এম কত 98, ভি কত 100 ml, হয় এম লিখবে না হয় মোল পার লিটার লিখবে, আমি শুরুর দিকটা আমি দুইটাই আপাতত লিখে দিচ্ছি, বুঝছো, তুমি যে কোনো একটা লিখবে, দুইটা লেখার দরকার নেই, 1.0204 মোল, বুঝছো, রিটেন হলে এটা লিখবা। তাহলে তোমাকে যদি বলতো 2% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, তুমি ফার্স্ট লাইন কি লিখতে, আমার সাথে মুখে বলো, 2% সালফিউরিক অ্যাসিড বলতে বুঝায় 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 2 গ্রাম, বি সমান 100 ml, ডাব্লিউ সমান 98 গ্রাম পার মোল, এস ইকুয়াল হোয়াট, এস ইকুয়াল 1000 ডাব্লিউ ডিভাইড এম ইন্টু ভি, 1000 ইন্টু ডাব্লিউ হয়ে যেত 2, এম হয়ে যেত 98, বি হয়ে যেত কত 100, বি হয়ে যেত কত 100, এটুকু লেখা হলে একটু ওয়াই বলবা। এবার আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দাও তো দেখি, কার বুদ্ধি আছে, কার বুদ্ধি আছে, একটু উত্তর দাও তো। এটা আমাদের সূত্র, এই শর্টকাটটা কোথা থেকে আসলো, এটা কি স্বপ্নে আবিষ্কার হয়েছে, এই শর্টকাটটা কোথা থেকে আসলো, যাদের বুদ্ধি আছে সবাই বুঝে গেছো, তোমরা অনেক অনেক যারা ক্লাস করছো আমার সবাই ধরো অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে, সবাই একদম বস লেভেল, ঠিক আছে, এবার এটা বলো এটা কোথা থেকে আসছে, এটা কি স্বপ্নে এসেছে, স্বপ্নে আসেনি, তুমি দেখো একদম নর্মাল, পার্সেন্ট বলা মানে বি এর মান কত 100, তাহলে 100 আর সূত্রের 1000 কাটা গিয়ে কত থাকে 10, তাহলে 10W/m, 10W/m এটাকে আমরা কি করছি বলো তো 10x/m বলছি, মানে বুঝছো, পার্সেন্টেজ বলা মানে নিচেরটা কি 100, তাহলে বি হচ্ছে 100, তাহলে 100 আর 1000 কাটা গিয়ে উপরে 10 থাকে, তাহলে 10W/m এটাকে আমরা গিয়ে বলছি 10x/m, এর মানে এই সূত্র থেকে এটা আসছে। সুফিয়া সিমু বলেছে স্যার এম এর এককটা বুঝি নেই, দেখো এম মানে হচ্ছে মোলার ভর, মোলার ভর মানে কি 1 মোলের ভর গ্রাম পার মোল, এর মানে কি বোঝাচ্ছে বলো তো, মোলার ভর যদি লিখো শব্দটা যদি মোলার ভর বলো তখন ওর একক আমরা লিখতে পারছি গ্রাম পার মোল, এর মানে কি গ্রাম পার মোল, এর মানে 1 মোল যদি নিই তখন ওর ভর হচ্ছে কত 98 গ্রাম, এর মানে কি এত গ্রাম কিসের ভর, সালফিউরিক অ্যাসিড 1 মোলের ভর, পার মোল মানে পার মোল দিয়ে বুঝায় কি বলতো 1 মোল, 1 মোলের ভর 98 গ্রাম, বুঝছো জিনিসটা, বুঝছো এখন, মানে 1 মোলের ভর এটা দিয়ে বোঝাচ্ছে কি 1 মোলের ভর 98 গ্রাম, গ্রাম পার মোল এর মানে 1 মোলের ভর 91 গ্রাম, ঠিক আছে, 1 মোলের ভর 98 গ্রাম, বুঝছো, একটু আমাকে জানাও। হ্যাঁ ওকে ঠিক আছে, তুমি কিন্তু M98 রেখে দিলেও হবে, বোর্ড পরীক্ষা এটার জন্য কোনো নাম্বার কাটবে, M98 রেখে দিলেও হবে একক ছাড়া, আমি একক সহ একটু দেখাচ্ছি আর কি, মোলার বোর্ড যখন চিন্তা করছি, ওকে ঠিক আছে। তাহলে এই ম্যাথটা সবাই একটু করো তো, ধরো তোমাকে একটা বিকার দিল,
তো একটা বিকার দিল, নাকি কনিক্যাল ফ্লাস্ক দিবে এবার? ওকে, কনিক্যাল ফ্লাস্কই দিলাম, ধরো দিলাম কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্ক দিলাম। এখানে 2% সোডিয়াম কার্বনেট আছে। আরেকটা বিষয় বলে দিই, এই ব্যাতে 10% সালফিউরিক অ্যাসিড না দিয়ে অনেক সময় দিবে কি জানো, দিবে হচ্ছে 10% W/B সালফিউরিক অ্যাসিড। একই কথা, পার্সেন্ট W/B মানে 10% মানে এখানে কয়টা শব্দ, 10 ডিভাইড হচ্ছে কি 100। W/B দিয়ে বুঝাচ্ছে উপরেরটা গ্রাম, নিচেরটা কিসে, আয়তনে। মানে বুঝছো, W/B দিয়ে বুঝাচ্ছে, W/B মানে উপরে যে 10টা দেয়া আছে এটা কিসের কথা বলছে, ভরের কথা। নিচের V দিয়ে বুঝাচ্ছে, নিচেরটা হচ্ছে ml এর কথা বলছে, মানে আয়তনের কথা বলেছে। কেমন, আয়তনের কথা বলেছে, ml বলতে আয়তনের কথা বলেছে। মানে 10% সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকবে কোয়েশ্চেনে, অথবা 10% W/V সালফিউরিক অ্যাসিড এভাবে দেয়া থাকবে। কেমন, এইভাবে দেয়া থাকবে। তো আমরা যখন পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে যাব তখন আমি এখানে আরও বেশ কিছু কথা বলি, W/W, V/V এগুলোর মধ্যে কী কী হবে। তাহলে দেখো 2% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা, মোলারিটিতে কত। তাহলে তুমি কি লিখবা, এমসিকিউর জন্য আমি এখানে করে দিই, ফর এমসিকিউর জন্য এটা কি হবে, এমসিকিউ ট্রিক্স কি দেখালাম। টেন ইন্টু কত হবে, 2। এটা কত, 0. এই হয়েছে, হ্যাঁ 0.186 বলেছে, আর অনেকে বলেছে। কেমন, এটা হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউটা ভাই সবাই পারে, সত্যি কথা, এটা আহামরি কোনো ম্যাথ না। এটা বাংলাদেশের সব টিচার তোমাকে পড়াবে এবং বাংলাদেশের সব স্টুডেন্ট এটা এমসিকিউ সলভ করতে পারবে। কিন্তু স্টুডেন্টরা ফাঁকিবাজ, তোমরা একটু দুষ্টুমি করো, সেই জন্য রিটেনটা করতে পারবে না। তো রিটেনটা একটু বলে ফেলো, রিটেনটা আবার করে ফেলো, একটু কষ্ট করো, ঠিক আছে। এত কষ্ট করে ক্লাসগুলো করছো, এর মানে তোমার পড়ার ইচ্ছে আছে, ঠিক আছে। তো পড়ে ফেলো 5টা অধ্যায়। আমরা একদম A to Z বই ধরে ধরে আমরা A to Z, আমরা একটা শব্দ কখনো বই থেকে বাদ দিই না। বিষয় বুঝছো, আমাদের ক্যাম্পশিফুতে একটাই টার্গেট, গতবারে যখন 27 ব্যাচকে পড়িয়েছি একটা টার্গেট নিয়েছিলাম, বইয়ের একটা শব্দ বাদ দিব না, ঠিক আছে। অফলাইনে এটা সম্পূর্ণ করেছে, অফলাইন অনলাইন দুই জায়গায় দেখবা একটা শব্দ আমরা মিস করি না। তোমার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবা তোমরা একটু হেলাফেলা করো, কিন্তু আমরা একটা শব্দ মিস দিই না, একটা পেজও বইয়ের আমরা মিস দিই না। তাহলে 2% সোডিয়াম কার্বনেট বলতে বুঝাই, সেই জন্য দেখবা একাডেমিক বা অ্যাডমিশনের রেজাল্টও স্টুডেন্টদের ভালো আসে, বলতে বুঝাই 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 2 গ্রাম, ঠিক আছে। দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 2 গ্রাম। তাহলে বি সমান আমি কি লিখতে পারছি, 100 ml। ডব্লিউ সমান লিখতে পারছি কি 2 গ্রাম। এটার এম কত হবে, এম মানে মোলার বর, মোলার বর মানে মোলার মাস, তাহলে কনসেন্ট্রেশন ইন মোলারিটি, সমান W ডিভাইড M ইন্টু V। W হচ্ছে কত, 2, ঠিক আছে 2। এবার M হচ্ছে কত, 106, (886)
মোলার কলেজ পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় একটু ফর্মালি অ্যান্সার করবো আর কি, কেমন? এর মানে অ্যান্সারটা আলাদা করে লিখবা, পাশে লেখাটা আমি পছন্দ করি না, আলাদা করে লিখবা, সিকিউও পারবো। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট বিষয় আমি জিজ্ঞেস করি, যারা যারা খুব ভালো, তোমাদের বইয়ে এই শব্দটা আছে, রাফ ব্যালেন্সের কথা আমি মনে হয় আগেও বলেছি। রাফ ব্যালেন্স এই শব্দটা কি বলছি আমি কি বলছি শব্দটা আগে একটু লিখো, আমি কি বলছি শব্দটা আগে একটু লিখো। আমি যে শব্দটা বলছি এটা হচ্ছে কি রাফ ব্যালেন্স। ব্যালেন্স দিয়ে কি করে? ভর পরিমাপ করে। রাফ ব্যালেন্স দিয়ে কি করে? ভর পরিমাপ করে। তো এইখানে আছে 2 গ্রাম। রাফ ব্যালেন্স দিয়ে আমরা কি 2 গ্রাম পরিমাপ করতে পারবো নাকি পারবো না? 2 গ্রাম কি পরিমাপ করা যাবে? কি পরিমাপ করা যাবে? এটা এডিশনাল লেস লাগানো কোয়েশ্চেন দিয়ে দিলাম। রাফ ব্যালেন্স যদি আমি এখানে ব্যবহার করি, 2 গ্রাম কি পরিমাপ করা যাবে নাকি যাবে না? তোমরা বলো। রাফ ব্যালেন্স পরিমাপ করা যাবে নাকি যাবে না? বুঝছো আমার কোয়েশ্চেনটা? ছোট্ট একটা কোয়েশ্চেন। এই যাবৎকালে আমাদের বাংলাদেশে কোনো পরীক্ষা আসেনি, আমাদের দেশীয় কোনো পরীক্ষা আসেনি। বললাম রাফ ব্যালেন্স দিয়ে আমি কি 2 গ্রাম পরিমাপ করব নাকি আমি পলবুঙ্গে ব্যালেন্স দিয়ে করব বা ডিজিটাল ব্যালেন্স দিয়ে করব? মানে রাফ ব্যালেন্স দিয়ে করলে হবে? যাবে, সাব্বির বলেছে যাবে। কেন যাবে? গেলে বলো কেন যাবে? যাবে যাবে, আমি বলি উত্তরটা যাবে। দেখো, আমাকে বলেছে 2 গ্রাম, আমি রাফ ব্যালেন্সে 2 গ্রাম পরিমাপ করছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে 2 গ্রাম মাপছি প্রকৃতপক্ষে এটা এমন হতে পারে 2.1112 গ্রাম বা 2.1567 গ্রাম। ভাই বলছে আমাকে 2 গ্রাম মাপতে, ও আমাকে 2.177 এত প্রিসাইসলি মাপতে বলে নাই। দেখো, আমাকে দশমিকের পর যদি 4 ঘর মাপতে বলতো তাহলে আমি পলবুঙ্গে ব্যালেন্স বা অ্যানালাইটিক্যাল ব্যালেন্স বা 4 ডিজিট ব্যালেন্স এগুলোর সহায়তা নিতাম, মানে সহজ কথা অ্যানালাইটিক্যাল ব্যালেন্সের সহায়তা নিতাম। ও আমাকে বলছে 2 গ্রাম মাপতে, আমার 2 গ্রামটা যদি 2.10 গ্রাম হয় কোনো সমস্যা আছে? ও বলছে? ও বলে নাই। আমি যদি 2 গ্রাম যেটা মাপছি এটা 2.1125 গ্রাম হয়ে গেছে, কোনো সমস্যা আছে? ও বলছে ভাই কোনো সমস্যা নেই, তুই 2 গ্রাম মাপ। বুঝছো? আমি যে 2 গ্রাম মাপছি, ও আমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে 2 গ্রাম, কিন্তু এটা এমন হতে পারে 1.9998 গ্রাম হতে পারে, ধরে নিলাম। বিষয় বুঝতে পারছো? বা 2.05 হাবিজাবি গ্রাম, ঠিক আছে, হতে পারে। কিন্তু ও বলছে ভাই ওইগুলা দশমিকের পর কি আছে আমার, তুই 2 গ্রাম মাপ, তুই 2 গ্রাম মাপ 100 ml পানিতে ওইটা দেয়, তাহলে রাফ ব্যালেন্স দিয়ে হবে? হবে। আমাদের যদি আরও প্রিসাইজ লাগতো তখন আমরা অ্যানালাইটিক্যাল ব্যালেন্সে যেতাম। রাফ ব্যালেন্সে আমরা এটা মাপছি, পরবর্তীতে টাইট্রেশন বা এগুলো করতে গিয়ে বা কোনো স্ট্যান্ডার্ড দ্রবণের সাথে কম্পারিজন করে আমরা হয়তো প্রকৃত গণমাত্রাটা বের করবো আর একুরেট পাবো তখন। মানে বুঝছো, রাফ ব্যালেন্সে 2 গ্রাম মাপতে কোনো সমস্যা নেই, কিন্তু রাফ ব্যালেন্স দিয়ে তুমি যদি 2.112 এইরকম মাপতে চাও তখন একটু বেজালে পড়বা। মানে বিষয় বুঝতে পারছো? তখন বেজালে পড়বা, এখন তো কোনো বেজালে পড়ার দরকার হচ্ছে না। তাহলে বুঝতে পারছো, এটা ছিল আমাদের টাইপ 2, এটা ছিল আমাদের টাইপ 2। কেমন? এটা ছিল আমাদের টাইপ 2। টাইপ 3 করার আগে আমি কয়েকটা কোয়েশ্চেন একটু করাই দেখি। এটা বলেছে কি 0.212 সোডিয়াম কার্বনেটের 20 cm কিউবের শক্তিমাত্রা কত হবে? চট্টগ্রাম বোর্ড 19 আসছে, বরিশাল বোর্ড 19 আসছে। শক্তিমাত্রা মানে কি বললাম বলো তো? ঘনমাত্রা। ইংলিশ ভার্সনের যারা আছে বলেছে কি ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন। কিছু বলে না দিলে আমরা কিসে বের করছি? ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন ইন মোলারিটি। ঠিক আছে, এরকম একটা সলিউশন আছে। তাহলে এটা কি দেয়া আছে? ডাব্লিউ দেয়া আছে, এটা ভি দেয়া আছে কত? 20 cm কিউব। অনেকে জিজ্ঞেস করতে পারো cm কিউব মানে কি? মনে রাখবা cm কিউব মানে 1 cm কিউব মানে 1 ml। কেমন? 1 cm কিউব কিউবিক সেন্টিমিটার, এটাকে সেই জন্য আমরা কি বলি? সিসি। গাড়ির ইঞ্জিনের সিসি আছে না, আমরা বলি বাইকের সিসি 100 সিসি, 150 সিসি, গাড়ির ইঞ্জিনের 1500 সিসি, 1600, 1800, 2000, 2500 ধরো। বিষয় বুঝতে পারছো? বাড়ি গাড়িগুলোর ক্ষেত্রে
2500 সিসি ধরো হয়ে যাচ্ছে, তাহলে কি সিএম কিউব যে কথা এমএল হচ্ছে একই কথা, কোনো পরিবর্তন দরকার নেই। সোডিয়াম কার্বনেট নাম দেওয়া আছে মানে কি দেওয়া আছে, এম দেওয়া আছে। সোডিয়াম কার্বনেটে এম কত 106। অনেকে পারো না, বলে দিচ্ছি। সোডিয়ামের মোলার ভর কত 23, 23 গুণ 2 প্লাস 12 প্লাস 16 গুণ 3, হিসাব করে দেখো ক্যালকুলেটরে কত আসে 106। তাহলে এই ক্ষেত্রে এস সমান কত হয়ে যায়, কেমন? কোনো সমস্যা আশা করি নেই। ডাব্লিউ হচ্ছে কত, 0.1 মোলার। তাহলে এটা কত এসেছে 0.1 মোলার। 0.1 সবাই বলতে পারছো, বুঝতে পারছো মনে হয়। বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন ইজি আসে, আমি এখানে তোমাদের জন্য ভেঙে দেখালাম আর কি। এমনি তুমি এটা ক্যালকুলেটারে ডিরেক্ট লিখে ফেলতে পারছো না, অবশ্যই পারছো। 1000 ইন্টু W.212 কেমন, ডিভাইড কি এম, এম হচ্ছে 106, গুণ কত বলো তো 20 ml করে দিলা ক্যালকুলেটারে 0.1। এবার দেখো এটা বলছে কি 100 ml 1/10 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন। কেমন, অক্সালিক অ্যাসিডের সংকেত কি, অক্সালিক অ্যাসিড তোমাকে নাম বলেছে, সবাই একটু বলো তো অক্সালিক অ্যাসিডের সংকেত কি, H2 C2O4। বি সমান কি 100 ml, ঘনমাত্রা এস সমান কি দিয়ে আছে 1/10 মোলার। 1/10 মোলার মানে কি, 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 মোলার, এর মানে এটা কি বলতো ডেসিমোলার একটা দ্রবণ। কেমন, অক্সালিক অ্যাসিড বলেছে, অক্সালিক অ্যাসিডের এম কত, দেখো হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 2 প্লাস কার্বন হচ্ছে 12 গুণ 2 প্লাস 16 গুণ 4, তো কত আসে, খুব সম্ভব 90। দেখি দেখি, 12 গুণ 2 প্লাস 16 গুণ 4, 90 প্রতি মোলের ভর, সেজন্য লিখছি গ্রাম পার মোল। তাহলে প্রস্তুত করতে বলেছে কত গ্রাম অক্সালিক অ্যাসিড লাগবে। সূত্র ডাব্লিউ বের করতে বলেছে, এম হচ্ছে 90, ভি হচ্ছে কত 100 ml। কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বিভিন্ন বোর্ডে এটা এসেছে। কত এসেছে 0.9 গ্রাম, 9 গ্রাম বি। কেমন বি বুঝতে পেরেছ? আর একটা বা দুইটা এমসিকিউ করাবো, এরপর আমি টাইপ 2 তে যাবো, কারণ এগুলো সব সিমিলার। কেমন, এগুলো সব সিমিলার, আশা করি তোমরা আয়ত্ত করতে পেরেছো। এবং এটা এসএসসিতেও ছিল, আমি বেসিক আরও কিছু বাড়িয়ে বলেছি, বিকার থেকে কীভাবে কনিক্যাল ফ্লাস্ককে নিবে, কনিক্যাল ফ্লাস্কের উদ্দেশ্য কী, রাফ ব্যালেন্স কী, এগুলো বাড়তি কিছু কথা তোমাদের বলেছি, যেগুলো তোমাদের বেশ কাজ দিবে কনসেপ্টে ধীরে ধীরে। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সবাই পারবা, অসংখ্যবার আসছে। কেমন, তাহলে এগুলো সবার ভিতর সি পাচ্ছি, এর মানে এগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। KMnO4 হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে ক্লোজ গ্রাস সামগ্রী প্রয়োজন, এটা তো গতদিনে বলেছি। প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে আমরা সাধারণত কোনটাকে ইউজ করি, ধরো যে কোনো একটা প্রমাণ দ্রবণ প্রস্তুত করছি, এটা 500 ml, 250 ml হতে পারে, 100 ml হতে পারে, 200 ml হতে পারে। আমরা কাকে ইউজ করছি, ভলিওমেট্রিক ফ্লাস্ক। ঠিক আছে, ভলিওমেট্রিক ফ্লাস্ক। টাইট্রেশন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, কি শব্দ বলেছে, টাইট্রেশন। টাইট্রেশন জিনিসটা কি, আজকেও বলেছি এখনও বলছি। ঠিক আছে, জানা ঘনমাত্রা দ্রবণে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। চালিয়ে লিখে রাখতে পারো, কি বলেছি, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কেমন
জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। ঠিক আছে, টাইট্রেশন করতে কোনটি লাগে? টাইট্রেশন করতে বিকার লাগে, টাইট্রেশন করতে কনিক্যাল ফ্লাস্ক লাগে। টাইট্রেশনে আগে যখন স্থানান্তর করবা পিপেটও লাগবে, তবে এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে কি বলতো, কনিক্যাল ফ্লাস্ক। বিকার বুরেট লাগে, বিকার বলছি বুরেট লাগে। এরপরে এখানে তোমার কি বলতো কনিক্যাল ফ্লাস্ক লাগে। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসবো টাইপ 3-তে। এবার আমরা আসবো টাইপ 3। এখনই হয়ে যাবে, কেমন? এবার আমরা আসবো টাইপ 3-তে। টাইপ 3 এখনই হয়ে যাবে। টাইপ 3 এর নাম হচ্ছে লঘুকরণ। টাইপ 3 এর নাম কি? এই কনসেপ্টটা আমাদের খুব কাজ দেয়। লঘুকরণ, ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় কি ডাইলিউশন। কেমন? এটাকে বলা হয় কি ডাইলিউশন। ডাইলিউশন মানে কি? তুমি ধরো কোনোদিন কখনো বাসায় গেস্ট আসবে, আমি গেলাম ধরো, ঠিক আছে, তুমি অনেক রেজাল্ট ভালো করেছো, তোমার বাসায় গেলাম, ঠিক আছে, তুমি আমার জন্য শরবত বানিয়ে রেখেছো আগে থেকে, কিন্তু দেখলা আমি যাওয়ার সময় আরও ধরো আর কয়েকজনকে ধরে নিয়ে গেছি, ধরো ধরো অবিকে ধরে নিয়ে গেছি, কেমন, ধরো রাকিবকে ধরে নিয়ে গেছি, দুজনকে ধরে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে তুমি দেখছো মানুষের শরবত বানাইছো একজনের জন্য, মানুষ আসছে কয়জন? 3 জন। তুমি করলা কি, তোমার কাছে শরবতের কোনো উপাদান আর অবশিষ্ট নেই, রুয়াবজা নাই, বা তুমি হাবিজাবি লেবু এটা ওইটা দিয়ে বানিয়েছিলা, উপাদান আর নাই, কিন্তু তোমার পানি আছে। তাহলে তুমি করেছো কি, এখানের মধ্যে পানি মিশিয়ে দিয়েছো। তাহলে তুমি কি করেছো? পানি মিশিয়ে দিয়েছো। পানি মিশালে কি মোল সংখ্যা বাড়ে বা মোল সংখ্যা কমে? ধরো তুমি এখানে আয়তন নিয়েছিলে এইটুক, এখন এর মধ্যে মিশিয়েছিলে, আগে মিশিয়ে মিশিয়ে বানিয়েছো, ধরো কোথাও বানিয়েছো, তুমি করেছো কি, এখন এর মধ্যে পানি মিশিয়ে দিয়েছো। পানি মিশালে কি তুমি উপাদান মোল সংখ্যা বাড়বে? না ভাই, মোল সংখ্যা তো বাড়বে না, কারণ দ্রবের মোল সংখ্যা তো বাড়ার প্রশ্নই আসে না, তুমি দ্রব যোগই করো নাই, তুমি পানি যোগ করছো। কি চেঞ্জ হয়েছে? দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে গেছে, দ্রবণের আয়তন চেঞ্জ হয়েছে, কি আর কি চেঞ্জ হয়েছে? ঘনমাত্রা চেঞ্জ হয়েছে। আগে শরবতটা 1 গ্লাস খেতে যেই পরিমাণ মিষ্টত্ব পাওয়া যেত বা মিষ্টি মনে হতো, বা শরবতের গুণাগুণ আরও মিষ্টি না হলেও যা গুণাগুণ আছে ওইগুলো যেরকম উপলব্ধি করা যেত, এখন আমি অবি রাকিব ধরো 3 জন মিলেই শরবতটা খেতে গেলাম, অপূর্বরেও নিয়ে গেলাম ধরো, ঠিক আছে, সেম কি হবে? হবে না। কেমন সেম হবে? নাকি এখন কমে গেছে, মিষ্টত্ব কমে গেছে? একবার এক বিয়ে বাড়িতে গেছিলাম, ঠিক আছে, অনেক আগে, আমি তখন ছোট ছিলাম, দূরে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, একটু মফস্বলের দিকে। তো ওরা ওই অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নিচ্ছে কি দিয়ে বলো তো? দই দিয়ে। কেমনে দই? ওরা দেখি যে বিশাল এক গ্রামের মধ্যে দই বানিয়ে রেখেছে, ঠিক আছে, সবাই গেলে দইয়ের শরবত দিচ্ছে, ওকে ফাইন। এখন আমরা গেছি একটু দেরি করে, তাহলে এখন কি ওর দই আছে নাকি দই শেষ হয়ে গেছে? বলো, শেষ হয়ে গেছে। সে করছে কি, দই কম পানি বেশি, এর মানে কি করে দিয়েছে, দই যা ছিল এর মধ্যে আরেকটু পানি মিশিয়েছে, এর মানে কি হয় বলো তো? লঘুকরণ করেছে। একবার এক আমার রিলেটিভের বিয়ে, কেমন, আমার কাজিনের বিয়ে, তো বিয়ে না মানে যে কোনো অনুষ্ঠান, যে কোনো একটা হাবিজাবি একটা অনুষ্ঠান ধরো, তো এখানে হচ্ছে ডাল রান্না করেছে বা এই করেছে, আমার মনে হইলো হচ্ছে এখানে কি হতে পারে, কম পড়তে পারে, ঠিক আছে, তাহলে আমি কি করে দিলাম, ধরো এখানের মধ্যে একটু পানি মিশিয়ে এটাকে আবার একটু করে মানে রান্না করে ফেলা, মানে কি করেছি বলো তো? ডাইলিউশন করেছি। ধরো ডাল তোমার হাতে নেই, তুমি কি মিশিয়ে দিয়েছো? পানি মিশিয়ে দিয়েছো, ঠিক আছে। যেমন বুয়েটে তুমি যদি হলে যাও, বাসায় যে ডাল খাও, এখানে দেখবা অনেক ডালের কণা, ডাল আছে অনেক, বুয়েটের ডালের মধ্যে তোমাকে ডাল খোঁজা লাগবে। তুমি যদি ঢাকা মেডিকেলে চলে যাও, তাহলে দেখবো এখানের মধ্যে তোমার পানি হচ্ছে বেশি, বিষবস্ত ডাল খুঁজে পাওয়া কষ্ট। এর মানে কি হয়েছে বলো তো? ডাইলিউশন করেছে, মানে পানি এত বেশি দিছে, মানে ঘটনা বুঝতে পারছো? বাসা বাড়ির যেটা এটা হচ্ছে কি নর্মাল, এর ভিতর পানি ডালটা ডালতে এখানে হলের ডাল হয়ে গেছে, ঘটনা বুঝছো? ডাইলিউশন মানে কি? লঘুকরণ। ডাইলিউশনের মূল কথা হচ্ছে, এখানে দ্রব মিশিয়েছিলা একটা নির্দিষ্ট আয়তনে, ওর একটা গণমাত্রা আছে, ওর একটা আয়তন আছে নাকি নাই? ভাই নাকি বলবা যে তুমি নাই, এখানে আপনি যেটা বলছেন এরকম কোনো কিছু নাই, এরকম হবে। দেখো আমি ধরো একটা বিকার নিলাম, আমি একটা বিকার নিলাম, দেখো আমি একটা বিকার নিলাম, ধরো এখানে আমি দ্রব মিশিয়েছি, দ্রব মিশিয়েছি, তাহলে এটার কি একটা আয়তন আছে নাকি নাই? এটা কি বেনিশ হয়ে গেছে? আয়তন আছে। এটার কি একটা ঘনমাত্রা আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? আছে। পরের ধাপ আমি ওকে একটু লক করে রাখি।
কই পারছি না তো। ডান। দেখো পরের ধাপ, সেম দ্রবণটা নিয়ে আসছি, যা ছিল তা, মানে বুঝছো এখানে ধর আমি 100 ml পর্যন্ত পানি নিয়ে এর মধ্যে আমি সোডিয়াম কার্বনেট মিশিয়েছিলাম বা যে কোনো কিছু মিশিয়েছিলাম, তাহলে ওর একটা আয়তন আছে ভাই 100 ml, ওর একটা ঘনমাত্রা আছে, তাই না? আছে তো নাকি নাই? এই তোমরা বুঝো নাকি বুঝো না? আছে নাকি নেই? আছে। ঘনমাত্রা আছে নাকি নাই? ঘনমাত্রা শূন্য হয়ে গেছে। শূন্য কোথা থেকে হবে? কিছু একটা মিশিয়েছি, মোল সংখ্যা আছে, এর মানে মোল সংখ্যা ডিভাইড আয়তন করে দিলে ঘনমাত্রা পাবো। এখন তুমি করেছো কি, এটার ভিতর একটু পানি মিশিয়ে দিছো, তাহলে তোমার কি পরিবর্তন হবে? আগে ছিল আয়তন V1, এখন আয়তন কত হয়ে যাবে? V2। এখন আয়তন কত হয়ে যাবে? V2 হয়ে যাবে। এবার বলো এখানে ঘনমাত্রা কি সেম হবে নাকি ভিন্ন হবে? ভাই বোকা না হলে বলবো ভিন্ন হবে। এখন ঘনমাত্রা বেশি হবে নাকি কম হবে? বোকা না হলে বলবো, ধর আগে এখানে 3টা কণা ছিল এইটুকু আয়তনের মধ্যে, তাহলে ঘন ঘন লাগতো। এখন 3টা কণা আছে বেশি আয়তনের মধ্যে, তুমি ডেলে খেতে গেলে আগে ধরো তাড়াতাড়ি মুখের মধ্যে এই কণাগুলো এসে যেত, এখন একটা একটা করে কণা আসতেছে, মানে বুঝো নাই? ধরো তোমরা 3জন সাঁতার কাটতেছো সুইমিং পুলে, তোমাদেরকে আমি ফেলে দিলাম হচ্ছে ধরো কিসে, নদীতে ফেলে দিলাম, কেমন? তাহলে কি হবে? মনে হবে তো তোমরা কম ঘন, মানে বুঝছো ঘনমাত্রা কমে গেছে, মানে বুঝো নাই? আয়তন কম, মূল সংখ্যা 3টা, এখানেও মূল সংখ্যা 1টা 2টা 3টা লাল কালার দেখছো, তাহলে আয়তন ঘনমাত্রা সমান হচ্ছে কি বলতো? মূল সংখ্যা ডিভাইড আয়তন। আয়তন কি হয়ে গেছে? বেড়ে গেছে। মূল সংখ্যা কনস্ট্যান্ট, মূল সংখ্যা এখানেও 3টা এখানেও 3টা, তাহলে আয়তন আর ঘনমাত্রা হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো আয়তন বেড়ে গেছে, এর মানে ঘনমাত্রা অবশ্যই অবশ্যই কমে যাবে। তাহলে লঘুকরণে কি হয়? লঘুকরণে কি হয়? লঘুকরণের ফলে ঘনমাত্রা কমে। তাহলে কনস্ট্যান্ট থাকে কি? মূল সংখ্যা পূর্বেও ছিল কি বলতো? N1, পরবর্তী মূল সংখ্যা কি লিখছি? N2। আমাদের এখানে আগে যদি 3 মোল থাকে, এখনো কি আছে? 3 মোল। আগে যদি 3 মোল থাকে, বুঝছো সবাই? লঘুকরণের ক্ষেত্রে N1 = N2। N সমান আমরা কি লিখতে পারি? দেখো S সমান হচ্ছে N/V, তাহলে N সমান কি? V × S, আয়তন গুণ ঘনমাত্রা। এই মূল সংখ্যা মানে কি? একটু বাসায় বলো, মূল সংখ্যা মানে কি? আয়তন গুণ ঘনমাত্রা। তাহলে লঘুকরণের ক্ষেত্রে তুমি নতুন কোনো কিছু দ্রব্য যোগ করো নাই, আগে যা যোগ করছিলে তাই। ভাই এখানে আর যোগ করো না, এখানে শুধু পানি যোগ করছো তুমি। তাহলে কি হিসেবে বলো তো? মূল সংখ্যা সমান আমরা কি বলতে পারি? পূর্বের মূল সংখ্যা পরের মূল সংখ্যা সমান। মূল সংখ্যা সমান আয়তন গুণ ঘনমাত্রা, তাহলে B1S1 সমান B2S2। পরীক্ষার খাতায় একদম সহজ, B1S1 দেয়া থাকবে, এখানে S2 দেয়া থাকবে, তোমাকে কত পানি যোগ করছো এটা বাইর করতে হবে, বা কত আয়তন হবে এটা বের করতে হবে। তাহলে লঘুকরণের সূত্র কি? B1S1 সমান B2S2, B1S1 সমান B2S2। ঠিক আছে, আমি একটা জাস্ট কল রিসিভ করছি, এইটুকু লিখে নাও। এই হয়েছে এইটুক, হয়েছে এইটুক, হয়েছে হলে একটু ওয়াই বলো তো। হ্যাঁ, B1S1 সমান B2S2, এই তো গুড 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 হয়েছে। কেমন? খুব সুন্দর তাই না? ক্লাস কেমন লাগছে তোমাদের? খুব ভালো তাই না? বুঝছো মনে হয়। দেখো দেখো আমি একটা কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি, একটা কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে এটা দেখাই, এরপর আমি এই কোয়েশ্চেনটা তোমাদের দেখাই, 3টা ম্যাথ করাবো, তাহলে তোমাদের আয়ত্তে এসে যাবে। ফার্স্টে এটা করাই। দেখো বলছে কি 100 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ থেকে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব হবে? 100 ml 0.5 মোলার, এর মানে একটা কি দেয়া আছে বলো তো? তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, একটা আয়তন দেয়া আছে, একটা ঘনমাত্রা দেয়া আছে।
তোমাকে এখানে বলছে কত ml ডেসিমোলার, এখানে আয়তনটা জিজ্ঞেস করছে, ঘনমাত্রাটা বাইর করতে বলছে। আয়তনটা বের করতে বলছে, ঘনমাত্রাটা দেয়া আছে, বুঝে নাই ভাই। 100 ml মানে কি? এই একদম গরু না হলে আমরা সবাই বলতে পারি B1 মানে কি বলো তো? 100 ml। B1 মানে কি? 100 ml। 0.5 m এটি দিয়ে কি বুঝায়? এই তাকিয়ে বলো, এটা দিয়ে কি বুঝায়? ঘনমাত্রা বুঝায়। তাহলে এটাকে লিখে ফেললাম S1 0.5 মোলার। তোকে বলছে কত ml, তাহলে B2 সমান তোমাকে জিজ্ঞেস করছে, B2 সমান তোমাকে জিজ্ঞেস করছে। ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। ডেসিমোলার মানে কি? ডেসি মানে কি? দেখো, তোকে যদি বলতো মোলার দ্রবণ, এর মানে হচ্ছে 1 মোলার। তোমাকে যদি বলতো সেমি মোলার, এর মানে 0.5 মোলার। তোমাকে বলেছে ডেসি, ডেসি বলা মানে 0.1 মোলার। কেমন? তোমাকে বলেছে ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। ডেসিমোলার মানে কত? 0.1 মোলার। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, এই একটা মজার বিষয় দেখো, লঘুকরণে ঘনমাত্রা কমে। আগে ঘনমাত্রা ছিল কত? কত? 0.5 মোলার। এখন কি ঘনমাত্রা কমছে? কমছে। এখন ঘনমাত্রা কমেছে? কমেছে। তাহলে 0.5 থেকে কত হয়ে গেছে? 0.1। ফর ডাইলিউশন বা লঘুকরণের জন্য আমরা কি জানি? N1 ইকুয়াল N2। ঘনমাত্রা কমছে, ঠিক আছে, এর মানে লঘুকরণ। তাহলে B1 S1 সমান B2 S2, ঠিক আছে। তাহলে V1 হচ্ছে কত? 100 ml। S1 কত? 0.5। B2 কত? 0.1। পয়েন্ট পয়েন্ট কাটা, তাহলে এখানে কত? 500 ml। এর মানে আগে ছিল কত ml? 100 ml। এখন বেড়ে কত হয়ে গেছে? 500 ml। ভাই 500 ml বাড়ছে মানে পানি যোগ করছো কত ml? বুঝো নাই? এই একটু দেখো, আগে ছিল 100 ml, এখন হয়ে গেছে 500 ml। তাহলে আয়তন বেড়েছে, তাহলে তুমি পানি যোগ করেছো কত? 400 ml। কেমন? তোমাকে কখনো দেখবা জিজ্ঞেস করবে কত ml পানি যোগ করতে হবে বা কতটুকু পানি যোগ করতে হবে। যেমন এখানে 400 ml পানি যোগ করতে হবে, কিন্তু এই কোয়েশ্চেন এটা চাইনি, সেই জন্য আমি বলছি কত ml? 500 ml হয়ে যাবে, ঠিক আছে, 500 ml হয়ে যাবে। বুঝছো মনে হয় সবাই? ঠিক আছে। এবার এই ম্যাথটা একটু দেখো, বলছে তোমার 300 ml আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। এটা হচ্ছে 250 ml, বাট তোমার প্রয়োজন হচ্ছে 300 ml। 300 ml মানে আমি কিসে, ধরো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন, এটা 100 ml এর। এটা কি বলতো? মেজারিং সিলিন্ডার। সিলিন্ডার, এটা কিন্তু সিলিন্ডার। এটা শেপটাই দেখো, এটা শেপটা কি ভাই? সিলিন্ডার। এটা শেপটা কি? সিলিন্ডার। এটাতে এরর বেশি নাকি কম? এটা যদি মাথাটা বড় হতে থাকে, এই যে দেখো এই রেডিয়াসটা বড় হতে থাকে, তাহলে এটার এররটা বেশি আসবে, ঠিক আছে, এররটা বেশি আসবে, মানে উপর নিচ হওয়াটাও কমে যাবে। তাহলে দেখো বলছে তোমার 300 ml আয়তনের কি প্রয়োজন? আয়তনের 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। এর মানে তোমাকে কি দেয়া আছে এখানে? আয়তন বলেছে মানে B1 দেয়া আছে, এখানে কি দেয়া আছে? S1। কিন্তু বলছে বোতলে আছে 6 মোলার। ভাই বোতলে আছে, এটা হচ্ছে কি ঘনমাত্রা বেশি, এটা হচ্ছে কি ধরো S2। তাহলে বলছে কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডের সাথে কি পরিমাণ, বলছে কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডে কি পরিমাণ পানি মেশালে তোমার কাজ চলতে পারে। সহজ কথা দেখো, ঘনমাত্রা ছিল 6 মোলার, ওইটাকে বানাতে হবে 1 মোলার, এবং ওইটার আয়তন হতে হবে 300 ml। তাহলে আমি কি লিখতে পারি? এটা লঘুকরণের ম্যাথ। কারণ কি বলেছে? কি পরিমাণ পানি মিশালে, পানি মিশাই আমরা কিসে? লঘুকরণে, লঘুকরণের জন্য। তো লঘুকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি N1 ইকুয়াল N2। মানে 300 ml। B2, B2 জানি না ভাই, B2 জানি না। S2 কত? 6। B2 আসছে কত? 50 ml। এর মানে ঘনমাত্রা যখন 6 মোলার ছিল তখন ওর আয়তন ছিল 50 ml। তুমি এখন ওর ঘনমাত্রা কমিয়ে 1 মোলার করেছো, জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝো।
এটা ধরো কত, এটা ধরো ওর আয়তন কত 50 ml, এই সময় ঘনমাত্রা কত 6 মোলার, আমরা তো তাই পেলাম B2 আসছে 50 ml, এর মানে 50 ml, তখন S2 কত 6 মোলার। আর তোমাকে বলছিল এটা কত, এটা হচ্ছে B2, আমি এগুলাকে লিখেছি কি দিয়ে 2 দিয়ে, S2। B1 কত বলে দেয়া ছিল 300 ml, এটা বেশি করে দিয়েছে সেজন্য এটা হচ্ছে 50, এটা হচ্ছে 6 গুণ বেশি 300 ml বাড়িয়ে দিয়েছে। এটার ঘনমাত্রা হচ্ছে কত, দেখো প্রথম কথা তোমরা আমাকে বলো লঘুকরণে ঘনমাত্রা কমছে নাকি কমেনি? ঘনমাত্রা কমে নাকি কমে না? কমছে। লঘুকরণে তুমি কি করেছো, এর মধ্যে পানি মিশিয়েছো, তুমি এর মধ্যে কি মিশিয়ে দিয়েছো, পানি মিশিয়ে দিয়েছো, তুমি এর মধ্যে কি মিশিয়েছো, পানি যোগ করেছো। এখন কতটুক পানি যোগ করেছো, আগে ছিল 50 ml, আর 1 মোলার যখন তখন কত 300 ml, তাহলে পানি মিশিয়েছো, কি বলছে কি পরিমাণ পানি মিশালে, সুতরাং পানি মিশাতে হবে লঘুকরণ হয়েছে, ঘনমাত্রা কমেছে, শরবত মিষ্টি বেশি ছিল, এখন তুমি পানি ঢেলে দিছো মিষ্টি কমছে, তাহলে পানি ঢেলে দিছো মানে আয়তন কম ছিল আয়তন বাড়ছে, ঘনমাত্রা কমছে আয়তন বাড়ছে, ঘনমাত্রা কমেছে, ঘনমাত্রার সাথে আয়তন ব্যস্তানুপাতিক, ঘনমাত্রা কমেছে আয়তন তাহলে বেড়েছে, আয়তন তাহলে বেড়েছে। বুঝছো নাকি বুঝো না একটু আমাকে জানাও, বুঝছো নাকি বুঝো না একটু আমাকে জানাও। হুম, 250 ml of water, কেমন 250 ml of water needs to be added, কেমন বা to be added whatever, যে কোনো একটা, বা added water কতটুক তোমার 250 ml। এই ম্যাথটা তোমরা একটু নিজেরা ট্রাই করো নাকি, যেটা বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিড এটার ঘনমাত্রা বেশি, তোমাকে বলছে এটার ঘনমাত্রা বাই কমাই 0.1 বানাবি, তখন আয়তন হচ্ছে B2 এত, তাহলে বলছে এটার কয় ফোঁটা দিব, মানে ফার্স্টে যেটা আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, যে বাণিজ্যিক যেটা এটা হচ্ছে গাঢ় 18 মোলার, এটা হচ্ছে গাঢ়, এটা হচ্ছে লঘু, তাহলে বলছে এটার কয় ফোঁটা লাগবে, B1 জিজ্ঞেস করেছে, এটা সবাই করবা, করে কই জমা দিবা, কেমশিফু স্টুডেন্টস গ্রুপে জমা দিবা, গ্রুপে জমা দিবা, কেমন কেমিস্ট্রি স্টুডেন্টস গ্রুপে জমা দিবা, ঠিক আছে। আরও একটা ম্যাথ দিই, এই ম্যাথটাও ট্রাই করো সবাই, কেমন এই ম্যাথটাও ধরো ট্রাই করলা সবাই, এই ম্যাথটাও ট্রাই করলা। ওকে, আজকে তাহলে এইটুকুই, কেমন আজকে তাহলে এইটুকুই, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা। আমাদের গুণগত রসায়ন এই চ্যাপ্টার শেষ হলে এরপর শুরু হবে